কোন দুইটা টিম কোয়ালিফাই করছে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের লবিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি জিকু ভাই অফিসিয়াল তোমাদের সাথে। সবাইকে জানাই ঈদ মোবারক। তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি। বাংলাদেশে কিন্তু এখন চলছে ফ্রি ফায়ার ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনালের প্রস্তুতি। আগামী 6 তারিখ কিন্তু এই ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অনেক যুদ্ধের পর, অনেক লড়াইয়ের পর মাত্র 12টা দলই টিকে থাকতে পেরেছে। কিন্তু আমরা সবাই জানি এই 12টা দলের মধ্যে মাত্র 2টা দলই যেতে পারবে ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের স্টেজে, অর্থাৎ ফ্রান্সে। কিন্তু বিষয়টা যদি শুধুমাত্র ফ্রান্সে যাওয়া নিয়ে হতো তাহলে খুব একটা মাথা ব্যথা হতো না। প্রবলেম হচ্ছে আরো দুটো জায়গায়। জো ব্রেকার্স এর মতন একটা দলকে নিয়ে ভীষণ ভাবে ট্রল করা হচ্ছে, তারা ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি সেই জন্য। এবং আরো স্পেসিফিক ভাবে যদি বলতে যাই, জো ব্রেকার্স এর সাথে তানবীরকে অনেক বাজে ভাবে ট্রল করা হচ্ছে। আসলে তাকে ট্রল করা কতটা যৌক্তিক? এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চিট ইউজ করা। বরাবর আমরা সবাই জানি নর্মালি গ্র্যান্ড মাস্টার লবিতে, পিসি লবিতে কিংবা নর্মাল মোবাইল লবিতে প্রচুর পরিমাণে হ্যাকার বিভিন্ন ধরনের চিট কিংবা আমরা বলে থাকি প্যানেল ইউজার পড়ে থাকে। কিন্তু সেই বিষয়টা এখন ছড়িয়ে পড়েছে ই স্পোর্টসের জগতে। আসলে এটা কতটা সুখকর আমাদের জন্য বা আমাদের ই স্পোর্টস ক্যারিয়ারের জন্য? তোমরা সব সময় জানো ই স্পোর্টস নিয়ে আমি অনেক বেশি কনসার্ন থাকি, বা যারা ই স্পোর্টস প্লেয়ার আছে বা যারা ই স্পোর্টস টিম আছে তাদেরকে আমি অনেক ভালোবাসি এবং রেসপেক্ট করি। সেই জায়গায় যদি এইরকম কিছু এলিগেশন আসে যা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, তাহলে আমার কাছে কেমন লাগতে পারে বা যারা ই স্পোর্টস লাভার তাদের কাছে কেমন লাগতে পারে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরক্স স্কোয়াডের উপরে এলিগেশন আনা হয়েছে, সেটি এখনো প্রমাণ হয়নি, কিন্তু তাদেরকে এখনই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ থেকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিয়েছে। এবং তাদেরকে যে আসলে এলিগেশন দিয়েছে তা প্লেয়াররা বা টিমরা দিয়েছে, স্বয়ং গ্যারেনা থেকে কিন্তু এর উপরে কোনো ধরনের ডিক্লারেশন দেওয়া হয়নি। সো ব্যাপারটা অনেক বেশি কনফিউজিং। সো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে টপ 12 টিম থেকে, কিংবা বলতে পারো ফাইনালের লিস্টে যারা আছে তাদের থেকে কোন টিমগুলার চান্স থাকবে সবচাইতে বেশি, বা আমি বলতে পারি টপ 4 টিমকে বাছাই করব যাদের সুযোগ থাকবে সবচাইতে বেশি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য। এবং বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব তানবীরকে কিংবা জো ব্রেকার্সকে ট্রল করা কতটা যৌক্তিক, এবং আরো আলোচনা করার চেষ্টা করব এই ধরনের হ্যাক বা চিট ইউজ করলে কি হতে পারে। সো আমি তোমাদের কাছে অনুরোধ করব এই ভিডিওতে 5000 লাইক করে দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবা। তোমরা দেখতেই পাচ্ছ অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, তাহলে কিন্তু আমার হয়ে যাবে 5 লাখ সাবস্ক্রাইবার। তো আশা করি তোমরা সহযোগিতা করবে। তো চলো ভিডিও শুরু করি। দেখো, আমি কোনোভাবেই বুঝতে পারি না তোমরা কেন আমার উপরে রাগ করো বা তোমরা কেন আমার কথায় কষ্ট পাও। আমি সবসময় রিয়েল যে সিনারিওটা সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কোনো কিছুই আবেগ দিয়ে চলে না, সব কিছুই চলে বাস্তবতা দিয়ে। যে টিমগুলো ভালো খেলে আমি তাদেরকে ভালো বলবো না, সেটা হইতে পারে না। যারা খারাপ খেলে তাদেরকে আমি মাথায় নিয়ে নাচবো, সেটাও হইতে পারে না। আমাদের বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটি কিংবা বলতে পারো ই স্পোর্টস লবিগুলো ডে বাই ডে একটু একটু করে স্ট্রং হচ্ছে। কিন্তু তুমি যদি ইন্টারন্যাশনাল লবিতে তাকিয়ে দেখো, বা বলতে পারো এবারের ওয়ার্ল্ড সিরিজ থেকে যে 2টা দল সিলেক্ট হবে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে বা ফ্রান্সে যাবে, সেইখানে যে দলগুলো অংশগ্রহণ করবে তারা কিন্তু রেগুলার এইরকম বড় বড় মঞ্চে অংশগ্রহণ করে নিজেদেরকে অনেক বেশি এক্সপার্ট বানিয়ে ফেলেছে। এবং তাদের যে টিমগুলো আছে, বিশেষ করে বলতে পারো যে অর্গগুলো আছে, তারা এত বেশি এক্সপিরিয়েন্সড, তারা জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়, কিভাবে টপ পজিশনটা অর্জন করতে হয়। সেই জায়গায় আমরা কিন্তু অনেক 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 পিছিয়ে আছি। আমরা ডে বাই ডে চেষ্টা করছি কিভাবে একটা ভালো লবি ক্রিয়েট করব, সেখান থেকে কিভাবে ভালো প্লেয়ার তৈরি করব, সেইখান থেকে কিভাবে ভালো একটা স্কোয়াড তৈরি করে আমরা ইন্টারন্যাশনাল লবিতে গিয়ে ফাইট করব। আর সেইখানে আমাদেরকে শুনতে হচ্ছে এরক্স এক ধরনের চিট ইউজার, যাদেরকে এবারে ওয়ার্ল্ড সিরিজ থেকে ব্যান করা হয়েছে। এখন আফসোসের বিষয়টা কি জানো? এই যে এরক্সকে ব্যান করা হয়েছে বা তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেটা কিন্তু গ্যারেনা নিজের দক্ষতায় করেনি। সেটা করা হয়েছে প্লেয়ারদের ইনকোয়ারির উপরে ভিত্তি করে, বা যে দলগুলো অংশগ্রহণ করেছিল তারা সবাই মিলে তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, তারপরে তাদেরকে ব্যান করা হয়েছে বা তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, এতদিন কি তারা হ্যাক লাগিয়েই খেলেছে? তাহলে গ্যারেনা ফ্রি
ফ্রি ফায়ার কেন অফিসিয়ালি তাদেরকে অ্যানাউন্স করে এটা বলছে না তারা ডিসকোয়ালিফাই? এই প্রশ্নটার উত্তর তোমরা দিয়ে যাবা। তবে আমি এখানে শুধুমাত্র গ্যারেনাকে দোষ দিতে চাই না, আমি দোষ দিতে চাই তোমাদেরকে। যদিও আমি জানি না তারা হ্যাক ইউজ করেছে কিনা বা আদৌ তারা দোষী কিনা, তারপর আমি ধরে নিলাম তারা দোষী। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বাংলাদেশের লবিতে কোনোভাবে হ্যাক ইউজ করে পার পেয়ে গেলেও ইন্টারন্যাশনাল লবিতে গিয়ে কি করতে? তোমরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে, তোমরা বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটিকে নষ্ট করতে, তোমরা ই স্পোর্টস ক্যারিয়ারটাকে একটা ব্যাড ইমপ্রেশনের সামনে তুলে ধরতে। এইটা আসলে কতটুকু যৌক্তিক তোমাদের কাছে মনে হয়? অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ অ্যাথলেট হিসাবেও তো তোমাকে ফেয়ার থাকতে হবে, তোমাকে ভালো গেম প্লেটা করতে হবে। কিন্তু তোমরা যদি শর্টকাট ওয়ে বাছাই করে নাও, এতে করে তোমরা হয়তো একবার কিছু টাকা পয়সা আর্ন করে নিলা, কিন্তু ভবিষ্যতের জন্য পুরো ই স্পোর্টস কমিউনিটিকে বা বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটিকে ধুলার সাথে মিশাই দিতা। সো এইটা শুধুমাত্র গ্যারেনার একার দোষ না, এটা তোমাদেরও দোষ। এটা যারা ই স্পোর্টসে চিট করে খেলতে চাও এই মনোভাব আছে তাদেরও দোষ। এইবার আমি কথা বলতে চাই তানবীরকে নিয়ে, কিংবা বলতে পারো জ ব্রেকার্স স্কোয়াডকে নিয়ে। তবে তার আগে তোমাদেরকে জানাতে চাই, তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করে প্রতারিত হও, তারা চাইলে ভিজিট করতে পারো topupbuzz.com, কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় 100% সিকিউরিটি মেনটেন করে। তাই যখন তোমার প্রয়োজন হবে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো। আচ্ছা, তোমাদেরকে প্রথমে আমি বলতে চাই, তানবীর আজকের কোনো নতুন প্লেয়ার না, এটা তোমরা সবাই মোটামুটি জানো। এবং জ ব্রেকার্স যে নামটা, এটা কোনো নাম না, এটা একটা ইমোশন। তারা জ ব্রেকার্স বা ফ্যান ফেভারিট এমনি এমনি কিন্তু হয় নাই। আজ থেকে 5-6 বছর আগে 2021 সালে তারা দেখিয়েছে জ ব্রেকার্স কি টিম, এবং এই দলে খেলেছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লেজেন্ডারি প্লেয়ার নাইম আলম। এবং ওই সময়কার যে স্কোয়াডটা, যে অরাটা, সেটা কিন্তু এখনকার অনেক টিমের মধ্যেই নাই। হয়তোবা মেটাটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু জ ব্রেকার্সের তানবীর এখনো টিকে আছে সেই 2021 সাল থেকে এখন পর্যন্ত। কেউ কেউ আছে নিজের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে দিয়ে এই গেমের পিছনে সময় দিচ্ছে। তারা দিন শেষে গেম থেকে কি পাচ্ছে? হেই, তানবীরকে তোমরা আর 10টা প্লেয়ারের সাথে মিলাইলে পারবা না, বা তানবীরকে তোমরা আর 10টা প্লেয়ারের সাথে কম্পেয়ার করলেও পারবা না। এই ছেলেটা নিজের জীবনে কি কি স্যাক্রিফাইস করেছে এটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো। হয়তো তানবীরের জায়গায় অন্য কেউ থাকলে এই ক্যারিয়ারকে অনেক আগেই দূরে সরাই দিত, কিন্তু তানবীর এখনো পর্যন্ত এই ক্যারিয়ারের সাথে টিকে থাকছে এবং টিকে থাকার চেষ্টা করছে এবং লড়াই করছে। কিন্তু সেইখানে তোমরা তাদেরকে ঘৃণা দিচ্ছ, সেইখানে তোমরা তাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলছো। এবং আমি শুনেছি অনেকে এরকমও বলছো, স্ট্যাটাসও দিয়েছো যে তানবীররা কোয়ালিফাই করেছে ওয়াচ পার্টির জন্য। বাহ ভাই, বাহ ভাই, বাহ। যে কমিউনিটি কয়েকটা ফ্যান বেজের উপরে টিকে আছে, তাদের মধ্যেই একটা ফ্যান বেজকে এইরকম ক্রিটিসাইজ করা হচ্ছে যেন তারা কোনো কন্ট্রিবিউশন এই কমিউনিটির জন্য করে নাই। আর যারা দুই একটা স্ট্যাটাস দিয়ে নিজেদেরকে অনেক বেশি কুল মনে করছে, যেন তারাই ই স্পোর্টস কমিউনিটিকে ডে বাই ডে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, এই ধরনের ক্রিটিসাইজ না করে একটা প্লেয়ারকে ইন্সপায়ার করো বা একটা দলকে ইন্সপায়ার করো যাতে তারা ভালো খেলতে পারে। এখন আবার তোমরা কমেন্ট সেকশনে অনেকে বলতে পারো, ভাই জ ব্রেকার্সকে নিয়ে আপনি যেমন ভালো ভালো কথা বলতেছেন, তাহলে তো আরো দল আছে, তাদেরকে নিয়ে আপনি কেন বলতেছেন না? আমি কোনো দলকে কখনো ছোট করে কথা বলি না। যখন তারা খারাপ খেলে আমি খেলার সমালোচনা করি, পার্সোনাল ভাবে আমি কাউকে অ্যাটাক করি না। একটা গেম প্লে খারাপ হইলে, একটা ম্যাচ খারাপ হইলে, একটা টুর্নামেন্ট খারাপ হইলে সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সেই দায়িত্ব বা সেই কর্তব্য বা সেই অধিকারটা আমার আছে, এটা তোমারও আছে। কিন্তু তাই বলে তাকে পার্সোনালি অ্যাটাক করা, তাকে পার্সোনালি হিট করা, এইটা আমি কোনোভাবেই করতে পারবো না বা করি না। তো চলো এবার আমরা টপ 4 কোন টিম হতে পারে সেই ব্যাপারে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো, এইটা বলা খুবই মুশকিল যে কোন দুইটা টিম স্পেসিফিক ভাবে, কোন দুইটা দল যাচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের লবিতে, সেটা বলা মোটামুটি ইম্পসিবল। কারণ আমরা কোনো জ্যোতিষী না ভাই, আমরা গেম প্লে দেখতে পারি, আমরা তাদের স্ট্র্যাটেজি দেখতে পারি, তার উপর ভিত্তি করে আমরা একটা লিস্ট সাজাতে পারি। সেখানে আমি 4 নম্বরে রাখতে চাই টিম স্ট্র হেডসকে, কারণ এই দলের লেট রোটেশন স্ট্র্যাটেজি অনেক টিম থেকে আলাদা। এবং আরও আশ্চর্য বিষয় হচ্ছে, এরা যে লং টাইম অনেক বড় বড় টুর্নামেন্ট খেলে আসতেছে তা কিন্তু না। এই স্ট্র হেডসের টিমের যদি তোমরা লেট গেম সার্ভাইভাল ব্যাপারটা দেখো, তারা অনেক বেশি স্ট্রং। তারা মোটামুটি অনেকগুলা গেমে আমি দেখেছি লাস্ট পর্যন্ত টিকে থাকে, এবং শুধু টিকে থাকে না, তাদের যে কিল
করার অ্যাবিলিটি সেটাও কিন্তু অনেক জোস, এবং তারা কোনো রকমের আননেসেসারি ফাইট নেয় না, পজিশন এবং রোটেশন খুবই স্মার্টলি হ্যান্ডেল করে। যদিও মাঝে মাঝে এগ্রেশনের অভাবে পয়েন্ট লস করে, তবে ওভারঅল কনসিস্টেন্সি অনেক অনেক ভালো। এবার আমি তোমাদেরকে জানাবো টপ 3-তে আমি কাকে রাখছি। আমি জানি আমার এই টপ লিস্টটা দেখলে অনেকেই মন খারাপ করতে পারো বা অনেকে কষ্ট পেয়ে আবার আমাকে গালাগালিও শুরু করে দিতে পারো, বাট ভাই বিশ্বাস করো এরাই ভালো খেলছে, আমার বিশ্বাস এরাই ভালো করবে। এবার আমরা কথা বলবো বাংলা ইউনিটি টিমকে নিয়ে। টপ 3-তে বাংলা ইউনিটি টিমকে আমি রাখতেই পারি, কারণ তাদের যে দুর্দান্ত পারফরমেন্স, তাদের যে আসলে কম্বিনেশন অনেক অনেক জোস। এই টিমটা যখন মোমেন্টাম পায় তখন অনেস্টলি ওদের থামানো অনেক কঠিন হয়ে যায়। এগ্রেসিভ পুশ, ফাস্ট রিয়াকশন, কনফিডেন্ট গেম প্লে সব কিছুই নিখুঁত। কিন্তু আমি তাদের মধ্যে একটা সমস্যা খুঁজে পেয়েছি, কখনো তারা ইনসেন লেভেলের পারফরমেন্স করে, আবার কখনো তারা আননেসেসারি কিছু মিস্টেক করে, যাকে আমরা বলতে পারি কনসিস্টেন্সি। যেহেতু ওদের টিম অনেক ভালো, ওদের টিমের প্লেয়ারগুলো অনেক ভালো, বিশেষ করে রাইহান টিমে কিন্তু আছে বিরাসের মতন স্নাইপার প্লেয়ার, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি তারা যদি কোন রকম প্রেশারটা হ্যান্ডেল করতে পারে তাহলে ডেফিনেটলি তারা টপ 2-তে থাকতে পারে। এবার যে দলকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এই দলটা অনেকেরই পছন্দের একটা দল, অনেকের ফেভারিট একটা দল, বিশেষ করে একটা মাত্র প্লেয়ারের জন্য, যার নাম হচ্ছে ফ্লিকার। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, টিম এক্সট্রিম EXE অর্থাৎ এক্সট্রিম EX। তারা এতটা দুর্দান্ত পারফরমেন্স করছে যা অনেকের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। হ্যাঁ, ওরা যেখানে যেমন পারফরমেন্স দরকার সেইখানে ঠিক তেমন পারফরমেন্সই ডেলিভার করতে পারে, আর এই জন্যই কমিউনিটিতে অনেক বাহবা পাচ্ছে। এবং মাঝে মাঝে ফ্লিকারকে নিয়ে অনেকে অনেক ধরনের বাজে বাজে কথাও বলেছে এবং ট্রলও করেছে, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এক্সপেরিয়েন্সড ম্যাটার। তোমরা জানো এক্সট্রিম EX কিন্তু আজকের কোনো দল না। তাদেরকে নিয়ে, তাদের লিডারকে নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছি, যেখানে এক্সট্রিম EX এর যাত্রা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজ থেকে বহু বছর আগে এক্সট্রিম EX কিন্তু কন্টিনিউ বেটার পারফরমেন্স করে এসেছে, এবং বলতে পারো 4 বছর কনসিস্টেন্স পারফরমেন্স করে নিজেদেরকে রাজা হিসেবে এক প্রকারে ঘোষণাই করে দিয়েছে। কিন্তু সেই জায়গায় যখন দখল নিয়েছে টিম রেডহক্স বা বলতে পারো বর্তমানে TSE, তখন কিছুটা পিছিয়ে গিয়েছিল এই এক্সট্রিম EX। ওদের রোটেশন, ডিসিশন মেকিং, ক্লাস ক্যাপাবিলিটি এখন বাংলাদেশের বেস্ট প্লেয়ারগুলা বা দলগুলোর মধ্যে একটা। তোমরা বলতে পারো রেডহক্সের থেকে লং রেঞ্জে ফ্লিকারের সাপোর্টের কারণে বেশ কয়েকটা জায়গায় কিন্তু এই টিম এক্সট্রিম EX অনেকটা এগিয়ে থাকবে। তাই আমি মনে করি এবারে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার হতে পারে এক্সট্রিম EX। তবে কনফিউশন থাকতেই পারে, কারণ বাংলাদেশের লবি আগের মতন ইজি না, এখন ছোট মিস্টেক পুরো টুর্নামেন্ট থেকে দূরে সরিয়ে দিতে পারে। তোমরা কিন্তু অলরেডি টপ 3-র ব্যাপারে জেনে গেছো। হ্যাঁ, হয়তো ঠিক ধরে ফেলেছো বা তোমরা অলরেডি জেনে ফেলেছো টপ 1-এ আমরা কাকে রাখতে যাচ্ছি। টপ 1-এ আমরা রাখতে যাচ্ছি টিম রেডহক্স এক্স TEC অর্থাৎ টাইটান স্পোর্টস ক্লাব। আমার মতে এই টুর্নামেন্টের সবচাইতে ডেঞ্জারাস কন্টেন্ডার হচ্ছে এই টিম TEC। তোমাদের পছন্দের টিম নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কারণ এই টিমের গেম প্লে সবচাইতে ব্যালেন্সড মনে হয়। তবে প্রবলেম একটা আছে, টিম এক্সট্রিম EX এর যেমন একটা ভালো স্নাইপার প্লেয়ার আছে ফ্লিকার, যদিও একটা সময় এই ফ্লিকার রেডহক্স টিমেই খেলেছে, কিন্তু এখন তাদের টিমে কিন্তু একজন স্নাইপার প্লেয়ারের অভাব আছে। বাংলাদেশের লবিতে এক ধরনের স্ট্র্যাটেজিতে গেম প্লে করা হয়, আবার ইন্টারন্যাশনাল লবিতে কিন্তু আর এক ধরনের স্ট্র্যাটেজি করে গেম প্লে করা হয়। আবার শর্ট রেঞ্জে কিন্তু টিম TEC সবার উপরে, সব চাইতে উপরে। শুধুমাত্র শর্ট রেঞ্জে বললে ভুল হবে, ফায়ার পাওয়ারে বলতে পারো, তাদের টিমের আইজিএলিং বলতে পারো, রোটেশন বলতে পারো, তাদের টিমের যে কনসিস্টেন্স পারফরমেন্স বলতে পারো, ওভারঅল তোমরা যদি বিবেচনা করো কোনো না কোনো টিমের কোথাও না কোথাও একটা না একটা দুর্বলতা আছে, কিন্তু এই টিমের সবচাইতে স্ট্রং পয়েন্টই হচ্ছে তাদের ফায়ার পাওয়ার এবং তাদের স্ট্রং আইজিএল। সো এই দুইটা জিনিস যখন তাদেরকে ব্যালেন্স করে তখন কিন্তু তারা টেবিলের টপ পজিশনটা ধরে রাখে। এবারের ওয়ার্ল্ড সিরিজের টেবিল টপার কিন্তু তারাই। সো যেহেতু তারা টেবিল টপার, আমরা তাদেরকে টেবিলের টপেই রাখতে চাই, আর ওয়ার্ল্ড সিরিজের যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে দেখতে চাই, হয়তো এক্সট্রিম EX, নয়তো বাংলা ইউনিটি, নয়তো স্ট্র হেডস। তবে আমি মনে করি একটা না একটা পজিশন এই রেডহক্সের অবশ্যই দরকার। এবং এই টপ 4 লিস্ট দেখার পরে তোমাদেরকে বলতে চাই, খেলা কিন্তু হবে 2 দিন, অর্থাৎ 5 তারিখ এবং 6 তারিখ। 5 তারিখ খেলা হবে পয়েন্ট রাশ সিস্টেম এবং 6 তারিখ খেলা হবে চ্যাম্পিয়ন রাশ
সিস্টেম। পয়েন্ট রাশে বেশ কিছুটা পয়েন্ট দেওয়া হবে যারা ভালো খেলবে তাদেরকে, এবং ওই পয়েন্টটা অ্যাড হবে 6 তারিখের খেলায়। অর্থাৎ যারা পয়েন্ট রাশে আগায়া থাকবে তারা কিন্তু চ্যাম্পিয়ন রাশেও আগায়া থাকবে পয়েন্টের দিক থেকে। সো এটা কিন্তু একটা ম্যাটার। কিন্তু অনেস্টলি বলতে গেলে ই স্পোর্টস টোটালি আনপ্রেডিক্টেবল। আজ আমরা যাকে উইক মনে করছি কাল আবার সে চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে। আবার আজ আমরা যাকে আনবিটেবল মনে করছি একদিনের খারাপ পারফরমেন্সে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। আর ঠিক এই কারণেই আমি ই স্পোর্টসকে ভালোবাসি। তো আমি জানতে চাই তোমাদের মতে কোন দুইটা টিম ফ্রান্সে অর্থাৎ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাওয়ার যোগ্যতা রাখে। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবারও অনুরোধ করতে চাই একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে 5000 লাইকটা কমপ্লিট করে দেবা। দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। Thank you so much for coming and watching this video. Tata, bye bye, see you again.